আচ্ছা, এবারে এই যে সুগারটা যেখানে রয়েছে এটাকে আমরা কি বলছি? প্রাইম এন্ড, 5 প্রাইম এন্ড। আর এটাকে ফসফেট আমরা বলছি কি প্রাইম এন্ড। ঠিক আছে? হ্যাঁ, মানে কিসের জন্য কেন জিজ্ঞাসা করছি? কার্বন মলিকিউলের উপরে ডিপেন্ড করে। এই যে পেন্টাগোনাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, মানে বন্ডিং প্যাটার্নটা ডিপেন্ড করে প্রাইমের নাম হচ্ছে এন্ডের। তো এবারে আমরা দেখছি একটা ডিএনএ, এই ডিএনএ কনস্টিটিউট সুগার আছে, ফসফেট আছে, আর কি আছে? ও নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস গুলো কোথায় থাকে? দেখবো যে এখানে আছে না একটা ফসফেট, এই সুগার মলিকিউল থাকে না, এই নাইট্রোজেন বেস অ্যাটাচ থাকে, ফসফেট কখনোই অ্যাড থাকে না। ঠিক আছে? তো এই সুগার মলিকিউল এনে কটা নাইট্রোজেন বেস আছে না, এটাকে কি বলি আমরা? অ্যাডিনাইন, গুয়ানাইন, আর একটা এটিজিসি। আলটিমেট কথা হচ্ছে তাই। তো আমাদের পুরো লিভিং অর্গানিজম আলটিমেট কি দিয়ে তৈরি? না, এটিজি সিকোয়েন্স দিয়ে তৈরি। ঠিক আছে? তো এটিজি এর মধ্যে একটা অদ্ভুত সেটা হচ্ছে কি না, দুর্গা যদি ঠিক করে ওখানেই বসবে তো ওর সঙ্গেই বসবে, ও কখনোই কি করবে না, এর সাথে বসবে না। তাহলে এমনি ধরনের বন্ডিং কার কার সাথে কাজ করছে? সবসময় টি। আর যদি এখানে টি থাকে তার সাথে সব থাকবে না। তো এইভাবে যদি থাকে তাহলে এই জায়গাটা কি হচ্ছে, লকপক করছে। তাহলে কি হবে, ওখানে একটা বন্ড লাগবে ওকে স্টেবল হওয়ার জন্য। এই বন্ডটা আমার কি কাজ করে না, হাইড্রোজেন বন্ড। এখানে হাইড্রোজেন এ আর টি এর কটা থাকে না, ডাবল হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে? আর জি আর কটা থাকে না, ট্রিপল হাইড্রোজেন বন্ড। তাই কি হচ্ছে না, জি আর সি এর বন্ডটা যেখানে থাকছে, আমরা জেনেটিক্স কেন আলটিমেট কি আমরা কি আমরা দেখছি জেনেটিক্যাল ট্রেটস গুলো কিভাবে ইনহেরিটস হচ্ছে। আর যদি আমার কোনো জেনেটিক্যাল ডিফেক্ট থাকে, অ্যাপ্লিকেশন যদি আমি বলি, তাহলে আমরা কি করতে চাইবো, সেটাকে আমরা রিকভার করার চেষ্টা করব। করতে গেলে আমার কি করতে হবে? নিশ্চয় না তো, এটাকে রিকভার করার চেষ্টা করলে আমাকে কি করতে হবে, এই বন্ডটাকে আগে আমার ভাঙতে হবে। ঠিক আছে? এই বন্ডটাকে আর সি থাকে মানে অনেক বেশি স্ট্রং বন্ড। এখানে করতে গেলে আমার অ্যানিলিং টেম্পারেচার বলে, সেই টেম্পারেচারটা কি হতে হবে, অনেক বাড়াতে হবে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে কি, ডিএনএ এর একদম সিম্পল স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে আলটিমেট তোর আর আমার মধ্যে তফাৎ কোথায় আছে? আমরা সবাই হিউম্যান, তফাৎটা কোথায়? স্ট্র্যান্ড গুলো সবসময় কি দিয়ে তৈরি হবে না, ফসফেট আর সুগার, মানে কোনো ডিফারেন্সের জায়গা নেই। তো ডিফারেন্সের জায়গা কোথায়? না, তোর যদি এই পার্টিকুলার জায়গায় এই থাকে তাহলে দেখবো কি আমার কি আছে এখানে, জাস্ট একটা জায়গায়। ওর ক্ষেত্রে কি হবে, আর একটা জায়গায় কোনো চেঞ্জ হবে। তাহলে দেখ এখানে কত না, 2 মিলিয়ন বেস পেয়ার্স দিয়ে তৈরি। তো এই 2 মিলিয়ন বেস পেয়ার্স কে যদি আমি কি করি না, কম্বিনেশন পারমুটেশন করি, তাহলে কত ধরনের আমরা সিকোয়েন্স পাবো, তাই তো? সেই জন্যই কি হচ্ছে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর একটা কোথাও না কোথাও আলাদা। বোঝা গেল? জেনেটিক্স এর মেইন জায়গা কোথায়? ভ্যারিয়েশন। আর একটা আমরা স্টাডি করি ইভলিউশন, স্টাডি করি। তো ভ্যারিয়েশনের গল্পটা দেখে ফেললাম। এরপরে আমরা ইভলিউশন, দেখ আমি যদি বলি
তুই কোথাও থেকে কি করেছিস না, একটা হিউম্যান ব্লাড পেয়েছিস, হিউম্যান ব্লাড বলবো না, ব্লাড পেয়েছিস। সেই ব্লাডটা পার্টিকুলার হিউম্যানের না মুরগির না গরুর না ছাগলের, আমাকে তো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করা যায় সহজে, অনেক আছে। লাস্ট অফ অল কি করা যায়, ডিএনএ সিকোয়েন্সটাকে ম্যাচ করানো হয়। তার মানে আমাদের তো ভ্যারিয়েশন, কোথাও আমাদের কোনো একটা কি আছে না কনস্ট্যান্ট আছে, যে জায়গাটা কনস্ট্যান্ট থাকার জন্য উই আর অল হিউম্যানস। বোঝা গেল? ওই পার্টটা থেকে আমরা করতে পারি না স্পিসিস আইডেন্টিফাই পারি, বুঝতে পারলাম। এবার আর একটা জিনিস, মানে আর একটা অ্যাপ্লিকেশনের গল্প কি আছে না, দেখবি মাঝে মাঝে কথা হয়। ধর আমি সাপোজ বলছি ও সেলিব্রিটি হয়ে গেছে, এবার কি হলো, একজন ভদ্রমহিলা এলো, এসে বললো কি না আমার চাইল্ডটার বাবা হচ্ছে ও, তো সেটাকে আমাকে প্রুভ করতে হবে, তাই না? তো আমাকে সেটাকে কি প্যাটার্নিটি টেস্ট, তাহলে ওর বাচ্চাটার সাথে ওর কি আছে না কোথাও না কোথাও সিমিলারিটি আছে, যে জায়গাটা কি অন্য কারোর সাথে নেই, ঠিক তো? তার মানে অ্যাকচুয়ালি যারা প্যারেন্টস, প্যারেন্টসই আমাকে কি করছে না, স্ট্র্যান্ড, একটা ফাদার সাইড আর একটা স্ট্র্যান্ড কোথায় ফ্রম মাদার সাইড। তো যদি এক্স্যাক্টলি সেম আসতো তাহলে তো আমাদের পুরো হুবহু আমাদের বাবা মায়ের মতো দেখতে হতো, তা তো হয় না। কেন হয় না? আবার কোথায় গল্প আছে বলতো, সেল ডিভিশন মনে পড়ছে? মানে ও কায়াসমা ফর্ম করেছিল, ক্রসিং ওভার হয়েছিল, তার ফলে এই পার্টটা কেটে গিয়ে এখানে এখানে জোড়া লেগেছিল। তাই বাবারও ক্যারেক্টার্স আমার মধ্যে, মায়েরও ক্যারেক্টার্স কিছু আছে, আর প্লাস কি আছে, নিউ রিকম্বিনেন্ট কিছু ক্যারেক্টার, এটা আমার বাবা মায়ের মধ্যে কারোর মধ্যে, তাই তো? এই, আর ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই জায়গাটার জন্যই কি হচ্ছে, আমাদের অল্টারেশন হচ্ছে। কিন্তু কোনো একটা পার্ট রয়েছে যেখানে কি হয়, কখনোই কায়াসমা ফর্ম হয় না। সেই জন্যই আমরা কি করতে পারি, অ্যাকচুয়াল বায়োলজিক্যাল ফাদারকে আর বায়োলজিক্যাল মাদারকে, তাকে আমরা কি করতে পারি, আইডেন্টি। আর একটা অ্যাপ্লিকেশনের জায়গায় তোরা কি পড়ছি, আগে শুনে একজন ভদ্রলোক দাবি করছে না সে বিদ্যাসাগরের বংশ, মাঝে মাঝেই তো হয়। তো সেটাকে তো আমাকে প্রুভ করতে হবে সত্যি সত্যি আমার অ্যানসেস্টার ও কিনা। তাহলে এই যে জায়গাগুলো, এই যে সিকোয়েন্স গুলো, ধর পার্টিকুলার সিকোয়েন্সটা, এটা দেখবো কি আমার ডিএনএ সিকোয়েন্সের মধ্যে অনেকবার রিপিট করছে, তাকে আমরা কি বলবো, কপি নাম্বার ভ্যারিয়েশন। ঠিক আছে, কপি নাম্বার ভ্যারিয়েশন মানে এই ভ্যারিয়েশনটা, রিপিটটা আমার মধ্যে যতবার হচ্ছে, আমার বংশে যারা যারা আছে সবার মধ্যে ততবারই আসবে। বোঝা গেল? তাকে আমরা কি বলছি, শর্ট রিজিয়ন। তো সেই রিজিয়নটাকে আমরা যদি দেখি, তাহলে আমরা খুব সহজে আমার সত্যি অ্যান্সার, বোঝা গেল? তার মানে জেনেটিক্স এর বেশিরভাগ আইডেন্টিফাই অ্যাপ্লিকেশন পার্সোনাল আইডেন্টিফাই, তাই তো? আর ফরেন্সিক, এখানে কোনো ক্রিমিনালকে আইডেন্টিফাই করার জন্য জেনেটিক্স এর হেল্প নিই। তো তো এরপরে আমরা কি না, এই জেনেটিক্স এর নেক্সট যেটা আছে সেটা আছে না, এই যে ক্রোমোজোম, পরে যেটা আছে সেটা আছে ক্রোমোজোমের কি আছে না, পার্টটাকে আমরা কি বলবো, তাই তো? আর এইগুলো কি বলবো, আর্ম। ক্লিয়ার? তো দুটো আর্ম আছে আর একটা কি আছে না, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার চেঞ্জ করে একে পারি 4টে ভাগে ভাগ করতে পারি। হলো?
কোথায় আছে? মিডলে। এটা সেন্ট্রিওল ক্রোমোসোম, তাকে দিলেন দিয়ে, এটা যখন মিডলে আছে, ঠিক আছে। পর দেখছি পরের এটা কি হ্যাঁ ম্যাম, প্রথমেরটা কি বললেন? মিডিলে থাকলে কি বলে? ও সেন্ট্রোমিয়ার বাবা, এটা সেন্ট্রিক ক্রোমোসোম, শুনলি? হ্যাঁ ম্যাম। ওই মেটাসেন্ট্রিক ক্রোমোসোম যখন কি হচ্ছে, একটু মিডল থেকে সরে যাচ্ছে, তখন আমরা কি করতে পারছি না, দুটো আর্ম, সেই দুটো আর্মকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি। যে ছোট আর্ম তাকে আমরা কি দিই, স্মল কিউ ডিনোট করি। ক্লিয়ার? আর এই ভুল বললাম, বললাম ডিনোট করি, ডিনোট, আর যেটা লং আর্ম তাকে কি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তখন কি হচ্ছে না, হচ্ছে এটা, তখন আমরা তাকে সাব মেটাসেন্ট্রিক হলো। অ্যাক্রোসেন্ট্রিক ক্ষেত্রে দেখ এখানে পুটা অনেক বড় পিরিয়ড থেকে, তাই না? একদম প্রায় পোল এন্ডের কাছাকাছি চলে গেছে সেন্ট্রোমিয়ারটা। হ্যাঁ বল, সাব মেটাসেন্ট্রিক হলো। কন্ডিশন থাকে, অর্থাৎ কিউ যদি মোর গ্রেটার দ্যান পি হয় তখন অ্যাক্রোসেন্ট্রিক, তাকে আমরা দিয়ে, আর যদি একদম একটা পোল এন্ড থাকে, অর্থাৎ পি আর্ম বলে ওর কিছু থাকে না, তখন আমরা তাকে কি টেল, তাকে আমরা টি দিয়ে ডিনোট হলো। এবারে দেখি হিউম্যানের মধ্যে, আমরা তো জেনারেলি হিউম্যানকে নিয়ে ডিল করছি, তো হিউম্যানের মধ্যে আমরা কি দেখতে পাই না, এই মেটাসেন্ট্রিক পাই, সাবমেটাসেন্ট্রিক পাই, অ্যাক্রোসেন্ট্রিক দেখতে পাই। ও টেলটা কি আছে না মিসিং। এর যদি তোরা দেখি আমাদের একটা কি আছে না, ওয়াই ক্রোমোসোম, আমাদের নেই, ছেলেদের আছে, তাই তো। এই ওয়াই ক্রোমোসোমটা কি ভীষণ ছোট, আর আস্তে আস্তে ওর কি এই পি আর্মটা, ওটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম, ঠিক আছে, ওর এই আর্মটা কি হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো অদূর ভবিষ্যতে দেখা যাবে কি না, ওয়াই ক্রোমোসোমটাই নেই। অনেক বার্ডের মধ্যে আছে যাদের মেল আর ফিমেলে ক্রোমোসোম নাম্বার কি থাকে, ডিফারেন্ট থাকে। তো হিউম্যানের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক। বোঝা গেল? তাহলে লোকজনের যে একটা ভুল ধারণা যে ওয়াই ক্রোমোসোমটা আছে বলেই ও ছেলে, আর ওয়াই ক্রোমোসোম আমাদের নেই বলেই আমরা মেয়ে, তাহলে এই ধারণাটা অ্যাবসলিউট, তাই না? তাহলে কে রেসপন্সিবল? এরপর ম্যাম আমরা তাহলে আসি, পরবর্তীকালে আর ছেলের অস্তিত্ব থাকবে না? আর সেটাই তো বলছি তোকে, তার মানে কি ওয়াই ক্রোমোসোমটা ইজ নট রেসপন্সিবল ফর সেক্স ডিটারমিনেশন, বুঝছিস? ও আচ্ছা, শিওর। এই কথাটাই করবি বলে বললাম। তো এবার আসি আমরা সেক্স ডিটারমাইন কি করে হয়। তো সেক্স ডিটারমাইন কি করে হয়, আমাদের কটা ক্রোমোসোম আছে এই দুর্গা বল? কটা ক্রোমোসোম আছে? দুটো। এদের না, হিউম্যানের কটা ক্রোমোসোম আছে? এবার আমি মেনেই ফেলে দেবো, একটা কথা আছে 40 ক্রোমোসোম আছে। কোথায় বললি? দুটো বললি তো।
আচ্ছা, এই 46 ক্রোমোসোমের মধ্যে আছে না বডি সেল আছে, আর কি সেল আছে না সেক্স সেল আছে। তার মানে সেলকে আমরা যদি ফাংশনাল পার্সপেক্টিভে ভাগ করি ধরনের সেল পাচ্ছি। একটা বডি সেল তাকে আমরা কি বলছি অটোজোম, ঠিক আছে। আর একটা হচ্ছে কি না সেক্স ক্রোমোসোম। তার মানে 46 আছে, 44টা অটোজোম আছে, আর দুটো কি আছে না আমার সেক্স ক্রোমোসোম। হলো। তো মেলের ক্ষেত্রে আছে 44A আছে প্লাস XY আছে, আর ফিমেল 44A আছে আর X। এবার আমি কি বললাম ওই অনলাইন, তোর নাম কি রে? নরেশ। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, তো এই দেখ তোদের কি আছে 44A আছে আর XY, আর আমাদের কি আছে না 44A আছে আর XX, তাই তো। এবার আমি কি বলেছি না অদূর ভবিষ্যতে এই পাইটা সরে যাবে, তাই তো। তাহলে সেক্স ডিটারমিনেশন ফ্যাক্টর এর মধ্যে নেই, ঠিক তো। তাহলে কার মধ্যে আছে না দেখ আছে না দুটো এক্স আছে, আর তোদের কি আছে না একটা এক্স আছে, ঠিক আছে। আমরা বলি নারী পুরুষ সমান, তাই তো। তো তাকে সমান করার জন্য আমাদের ক্ষেত্রে কি করা হয় না ওদের তো ওয়াই ক্রোমোসোমটার কোনো ভ্যালুই নেই, তাই তো। তো আমাদের কি আছে একটা এক্স ক্রোমোসোম এক্সট্রা আছে, তো সেটাকে নিউট্রিফাই করতে হবে। সেই জন্য এক্স ক্রোমোসোমকে না অ্যাক্টিভ, তাকে আমরা কি বলি বার বডি। হলো। তো এই বার বডিটা আছে বলেই কি আমরা ফিমেল, আর বার বডিটা ওদের নেই বলেই কি না ওরা মেল। বোঝা গেল? তো দেখবি আমাদের চারপাশে অনেক লোককে দেখতে পাবি তাদের কি আছে তাদের মেল, বাট তাদের ক্রোমোসোমাল কনস্টিটিউশন আছে 44 প্লাস এক্স এক্স ওয়াই, অর্থাৎ ওদের কি আছে 47 নাম্বার অফ ক্রোমোসোম আছে। তাদেরকে দেখতে কেমন হয় রাস্তাঘাটে দেখতে পাস, তাদের মধ্যে কি না ফিমেল ক্যারেক্টার্স, যে ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স গুলো ডেভেলপ করেন, তারা আসলে কি না ছেলে, ঠিক আছে। তো সেই ধরনের সিনড্রোমটাকে কি সিনড্রোম বলে ক্লাইনফেল্টার। হ্যালো। তাদের ক্রোমোসোমাল কনস্টিটিউশন নেই, তাহলে তার জন্য রেসপন্সিবল কে না ওদের বার বডিটা আছে বলেই কি হচ্ছে ওদের মধ্যে ওই ফিমেলনেসটা আসছে। বুঝতে পারলাম? ইয়েস। তাহলে ওয়াই ক্রোমোসোম ফাংশন জেনারেল কি হয় আমি কিছু বলছি বাবা। এই যে দেখ এখানে চলে এলাম, সেল ডিভিশন হচ্ছিল না 46 ক্রোমোসোম ছিল, মিয়োসিসের ক্ষেত্রে কি হচ্ছিল না আমরা দেখছি সরি মাইটোসিসের 46 ক্রোমোসোম, এখানে কি পেয়ারে প্রথমে ওরা জোড়া জোড়া লাগছে, তার মানে 23টা মানে ক্রোমোসোম 1 হচ্ছে কি একটা দুটো আছে, ক্রোমোসোম 2 দুটো আছে। তো সেল ডিভিশনের সময় নিয়ম কি না একটা এদিকে চলে যাবে আর একটা হচ্ছে এদিকে চলে যাবে, তাই তো। ওদের ক্ষেত্রে কি হচ্ছে না একদিকেই দুটো চলে গেছে, আর একদিকে কি হচ্ছে আর একটা সেল যেটা তৈরি হচ্ছে সে পার্টিকুলার ওই ক্রোমোসোমটা মিসিং, তাহলে আর আছে না ও মানে x0 কিন্তু একটা ওদিকে চলে গেছে, তাহলে আর একটা সেল যেটা তৈরি হয়েছে তার নিশ্চয়ই এই ধরনের কনস্টিটিউশন থাকবে। তো এই ধরনের কনস্টিটিউশন কাদের দেখা যাবে না ফিমেলেরই দেখা যাবে, ঠিক তো ওরা ফিমেল তো। ধরনের সিস্টেমকে আমরা কি বলি টার্নার। এদেরও কেমন দেখা যায় ফিমেল গুলোকে, ফিমেল গুলো একটু বেটে হয়, মানে তা হাইটটা তার থেকে নরমালি অনেক বেটে হয়, আর সব থেকে ফেশিয়াল ক্যারেক্টার কেমন হয় ফ্ল্যাট ফেস হয়, ফেসটা ফ্ল্যাট,
ঠিক আছে, চোখগুলো দেখবি ছোট, আর ঘাড় আর মানে ঘাড় নেক রিজিয়ন বলে কিছু থাকে না, মাথা আর শোল্ডারটা প্রায় কি না জয়েন করা, মানে এই টাইপের দেখতে হয়। কার্ভ না বাবা, হাইটটা একটু কম হয়। আর তাদের কি থাকে, মেন্টাল রিটার্ডেশন ইজ কমন। আর কি থাকে না, সেক্সুয়ালি তারা ইনফার্টাইল হয়। কারণ নেচার কি করে, নেচার যেগুলো বাজে জিনিস করে না, নেক্সট ট্রান্সমিট না করার চেষ্টা করে, ডিলিট করে দেওয়ার। তাই এই ধরনের যে জেনেটিক্যাল সিস্টেম, তারা বেশিরভাগই দেখবে সেক্সুয়ালি বোঝা গেল? থেকে কথাটা এসছি, এটা হয়ে গেল কি না এই এই গল্প। তাহলে ওয়াই ক্রোমোসোমের গল্প এটা বলতে যাচ্ছিলাম। তো ওয়াই ক্রোমোসোমের গল্প কি না, জেনারেলি আমাদের থেকে তোরা কি হোস, বেশি অ্যাগ্রেসিভ। খুব দরকার নেই, পেহেলগাঁওয়ের ঘটনাই দেখ, কতগুলো মেয়ের পোস্ট দেখ আর কতগুলো ছেলে। কারা বলছে বদলার বদলে বদলে, এখানে কিন্তু বেশিরভাগই যদি তোরা স্ট্যাটিস্টিক রাখো, তাই তো ওই অ্যাগ্রেসিভ টেম্পারমেন্ট হাই রেসপন্সিবল কোথায় আছে, ওয়াই ক্রোমোসোম। বিহেভিয়ারাল ক্যারেক্টার্স, যেটার জন্য তোরা ছেলে আমরা মেয়ে, আমাদের একটুখানি কিছু বললেই ভ্যা ভ্যা করে কাঁদতো, তোরা সেটা বলবি না, তাই তো? সেই জন্য যদি তোরা করিস তোদেরকে কি বলবো, মেয়ে। তাহলে ওই বিহেভিয়ারাল ক্যারেক্টার্স গুলো যেগুলো কি না মেলনেসের জন্য রেসপন্সিবল, তো কোথায় আছে না ওয়াই ক্রোমোসোম। খুব কম। হাইপারট্রাইকোসিস অফ ইয়ার, এটা অনুব্রত মণ্ডলের আছে, তাই তো? সেই ট্রেটটা হচ্ছে কি না ওয়াই ক্রোমোসোম জিন, ও ওটা ইনহেরিটস করে। সো ওর যদি ওই কি বেশ নাম, অঙ্কিতা না মেয়েটার নাম, প্রথম মেয়েটার নাম, ওর কোনো ছেলে নেই, যদি ছেলে থাকতো তাহলে দেখতে পাচ্ছিস কি ওরও কি আছে ওই কানের মধ্যে, ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে গল্প। ম্যাম এবারে ম্যাম বল, ম্যাম টার্নার সিস্টেমটা একবার বলে দিন। কিসেরটা বাবা? টার্নার সিনড্রোমটা আরেকবার বলবো? হ্যাঁ বলবো। না ম্যাম বুঝতে পারলাম না। টার্নার সিনড্রোমের যে লোকগুলো, যে লোক বলবো না, যে মহিলাগুলো, তাদের ক্রোমোসোমাল কনস্টিটিউশন কি থাকে না 44A প্লাস X0, মানে একটা যে বার বডি ওটা হচ্ছে কি না মিসিং থাকে। ঠিক, তো ওদের ক্রোমোসোমাল কনস্টিটিউশন কত থাকে না 45, বুঝলি? এবার দেখবি ছেলেদের মধ্যে আমি যদি বলি, সব ছেলের অ্যাগ্রেসিভনেস সমান না, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, তো তুই দেখা গেল কি না চুপচাপ সরে এলি, ও দেখা গেল কি একটু ঝামেলা করেছে কি ও ঠাটিয়ে একটা মেরে দিয়ে চলে এলো, তাহলে এ দেখেই বোঝা যাচ্ছে। তো অ্যাগ্রেসিভনেস এটারও কি হচ্ছে না হেরফের হয়, বা আমরা কি বলি, বেসিক্যালি আমার সাবজেক্ট কি অ্যানথ্রোপোলজি, হ্যাঁ, তো আমরা অ্যানথ্রোপোলজিতে কাউকে কি করি না ক্রিমিনাল বলে দাগিয়ে দিই, তো আমরা কি বলি ক্রিমিনালের ক্যারেক্টার্স গুলো তার মধ্যে কে আছে না জিনের মধ্যে এমবেডেড, ঠিক আছে? তো আমাকে কে দিয়েছে, ওর বাবা মা দিয়েছে, সে রেসপন্সিবল, নট ওই লোকটা বা কিছুটা রেসপন্সিবল, তাই না? ওর তো জেনেটিক কনস্টিটিউশন অমনি, তো ওর মধ্যে কি আছে ওই ক্রিমিনাল বিহেভিয়ার্স বা ক্রিমিনাল মেন্টালিটি তার মধ্যে। তো সেই ধরনের লোকদের ক্রোমোসোমাল কনস্টিটিউশন যদি দেখিস তাহলে দেখতে আছে XYY, বুঝা গেল? তো তাদেরকে আমরা কি বলি, সুপার মেল। এটা লিখতে হবে, এইগুলোই তো তোদের এমসিকিউ তে আসে। কেউই রানিং নোটস নেওয়া অভ্যাস নেই এদের। সুপার মেল, আর ঠিক তেমনি ভাবে কিছু ফিমেলের তো আছে এমনি গল্প, তো তাদেরকে আমরা কি বলি, সুপার ফিমেল।
সুপার ফিমেলের ক্রোমোসোমাল কনস্টিটিউশন কি না এক্স এক্স এক্স, তাদের হাইট কিন্তু অনেক বেশি হয়। তো তাদের অলরেডি কি আছে না জেনেটিক্স, তাদের ইনহেরিটেন্স থেকে করেছে, তাদেরকে ওই পাওয়ারটা দিয়ে দিয়েছে যেটা ও অন্যদের থেকে আলাদা। এ ক্রিমিনাল। সুপার মেল আর সুপার ফিমেল বলে। এই 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 যে কটা আমি সিনড্রোম বললাম তাদের মধ্যে এই জেনেটিক্যাল সিনড্রোমের মধ্যে ক্লাইনফেল্টার সিনড্রোম আর একটা হচ্ছে টার্নার সিনড্রোম, এই দুটো হচ্ছে ভীষণ কমন। ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক হাই, রাস্তাঘাটে গেলে কি করবি দেখতে পাবি। কিন্তু আরো কিছু জেনেটিক কনস্টিটিউশন আছে, X0 ওটা ফিমেলের। তো আরো কিছু দেখতে পাবি কি সিনড্রোম রয়েছে, তো সেই সিনড্রোম গুলোর নাম একটু আমরা জেনে নিই। তাদের মধ্যে দেখা যায় কিনা এডওয়ার্ড সিনড্রোম, আর একটা বলছি কি পাটাও সিনড্রোম। তো এডওয়ার্ড সিনড্রোমের লোকজনের মধ্যে কি দেখা যায় না 45A প্লাস XX পারে অথবা XY হতে পারে। তার মানে কি ওর অটোজোম একটা কি আছে না এক্সট্রা আছে। তো কোন নাম্বার অফ অটোজোম এক্সট্রা আছে, এডওয়ার্ডের ক্ষেত্রে ক্রোমোসোম 13 এক্সট্রা আছে। আর এরও পাটাও সিনড্রোমেরও কি আছে না 40 হচ্ছে 45A আছে আর XX বা XY আছে। এর ক্ষেত্রে কত না ক্রোমোসোম 18 এক্সট্রা। তো পাটাও সিনড্রোমের লোকদেরকে কি করে চিনবি, দেখবি কিছু কিছু বাচ্চার ক্লেফট লিপ প্যালেট, এইখানে লিপটাকে আছে না কাটা, ফাঁক দেখে দেখা যাচ্ছে, তো তারা হচ্ছে কি না পাটাও সিনড্রোম। বুঝলি? হ্যাঁ, দেখবি ছোটের এখানটা কাটা, সার্চ মার দেখ পাবি, দেখতে পাবি। ক্লেফট লিপ প্যালেট বলে। এমনি রাস্তাঘাটে প্রচুর দেখা যায় কিন্তু এই ধরনের ভদ্রমহিলাদের। মানে ওগুলোকে আবার ইয়ে ঠিক আছে, দেখলি এমনি দেখেছিস না। তো এটা কিসের জন্য হয়, ক্রোমোসোম নাম্বার 18 এই ডিসঅর্ডার এক্সট্রা থাকে, ট্রাইসোমি 18 বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি এডওয়ার্ড সিনড্রোম, ওটাও বাচ্চাদের মধ্যে দেখা যায়। দেখবি বাচ্চাগুলোর চোখগুলো দেখবি খুব ছোট ছোট, চোখগুলো না ভিতর দিকে ঢোকা। ওটা কি আমি উল্টো বললাম? এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 18। তারপরে যেটা বলছিলাম এডওয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে বাচ্চাগুলো দেখবি পুরোপুরি ফ্ল্যাট ফেস, মানে নাক বলে কিছু নেই, কপালটা দেখবি অনেক চওড়া, আর মুখ থেকে সবসময় কি হচ্ছে না লালা ঝরছে, সালাইভা সিক্রেটস হচ্ছে। ঠিক আছে, ওটাও দেখবি বাচ্চাগুলোকে দেখলেই বুঝতে পারবি। আর দেখলেই বোঝা যায় যে ওদের মধ্যে কি আছে না মেন্টাল ডিসঅর্ডার অ্যাবনর্মালিটি আছে। তো এইগুলো সবকটাই কি না অটোসোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, আর সেক্স ক্রোমোসোমাল ডিসঅর্ডারের মধ্যে আমরা দুটো দেখেছি, একটা হচ্ছে ক্লাইনফেল্টার আর একটা হচ্ছে টার্নার সিনড্রোম, আর সুপার মেল সুপার ফিমেল। ক্লিয়ার? এছাড়া এইগুলো সবকটাই কি না টিউমারিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ নাম্বারটা কি হচ্ছে 46 5।
46 কখনোই থাকছে না, নয় 45 হচ্ছে, নয় 47 হবে। ঠিক আছে, এবার আরো কিছু সিনড্রোম আছে বা আরো কিছু ক্যারেক্টার আছে যেটা কিনা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির জন্য হয়। ঠিক আছে, এবার এই স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বলার আগে আমরা কোথায় চলে যাই না মিউটেশনে চলে যাই। মিউটেশন ধরনের হয়, একটা হলো কি পয়েন্ট মিউটেশন, আর একটাকে আমরা কি বলি না ক্রোমোসোম। আবার কি হয় ধরনের, এটাকে স্ট্রাকচারাল, আর একটাকে কি বলছি আমরা হলো, বলবে কিছু একজন। তো নিউমেরিক্যালের মধ্যে আবার কি আছে, যদি কম থাকে তাহলে কি হচ্ছে যে কোনো ক্রোমোসোম একটা রয়েছে, তাই জন্য তার নাম কি হবে কুমারেশ বলে একটা ছেলে। ও, তো তাকে আমরা কি বলছি মোনোসোমিক। আর আরেকদিকে কি হবে না তিনটে, তাই না, দুটোর বদলে তিনটে হবে, তাকে আমরা ট্রাইজোম। আচ্ছা, যদি মোর স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে আমি দেখবো নিউমেরিক্যালের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যানুপ্লয়েডি আর একটাকে বলে পলিপ্লয়েডি। ঠিক আছে, পলিপ্লয়েডি জেনারেলি কি হয় না আমরা জানি কি অফ ক্রোমোসোম মানে কত না ক্রোমোসোম, তাকে আমরা কি বলি হ্যাপ্লয়েড। আর যদি 10 থাকে তাহলে আমরা কি রেখে 40 কে ডিনোট করি, আর তাকে আমরা কি বলি প্লয়েড। ঠিক আছে, এবার দেখ ওই ক্রোমোসোমের যখন ডিভিশন হয়, সেল ডিভিশন হয়, 23 জোড়া ক্রোমোসোমে কি মধ্যখানে দাঁড়ালো, একদল এদিকে চলে গেল একদল এদিকে চলে গেল। এবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় ওই 23 জোড়া ক্রোমোসোমে কি হয়ে যায় একটা সাইডে চলে যায়, আর একদিকে কি হয়ে যায় ও পুরো জিরো। বোঝা গেল, তখন তাকে আমরা পলিপ্লয়েডি। তো সেটটাই কি হয়ে যায়, নয় ডিলিট হয়ে যায়, নয় সেখানে নয় তো 23 হয়ে যাবে, নইলে কি হয়ে যাবে 69। তো সেটা জেনারেলি কাদের মধ্যে দেখা যায় না প্লান্ট স্পিসিসের মধ্যে দেখা যায়, অ্যানিমাল স্পিসিসের মধ্যে এই ঘটনা হয় না। অ্যানিমাল স্পিসিসের ক্ষেত্রে সবসময় কি হয় যে কোনো একটা ডিসপ্লেসমেন্টটা গন্ডগোল হয়, তাই আমরা তাকে কি বলি পলিপ্লয়েডি। বল, তো অ্যানুপ্লয়েডির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে মনোসমি আর একটা হচ্ছে কি না ট্রাইসোমি। স্ট্রাকচারাল, স্ট্রাকচারালের মধ্যে প্রথম ঘটনাটা ঘটে আছে ক্রোমোসোম, এর একটা পার্ট কি হচ্ছে না ক্রসিং ওভারের সময় কি হচ্ছে না পার্টগুলো কাটছে, কেটে কি করছে আর একটা জায়গায় গিয়ে জুড়ছে। তো এই যে কেটে গেছে এই কি করেছে না জুড়তে ভুলে গেছে, তখন এটা কি হচ্ছে না এই ঘটনাটাকে আমরা কি বলছি ডিলিশন। এই ডিলিশন এই পার্টিকুলার জায়গাটায় যদি দেখা যায় যে এমন কোন আছে যে জিনটাকে না আমার ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল, সেটা কেন বলছি না এই যে লম্বা ডিএনএ সব পার্টটাই ফাংশনাল মোটেই না, এর বেশিরভাগ পার্টটাই কি না নন ফাংশনাল, সেই পার্টটাকে আমরা কি বলি না জাঙ্ক ডিএনএ বলি। ওই জাঙ্ক পার্টটা যদি ডিলিট হয়ে যায় আমার কোনো যায় আসে না, কারণ এটা ফাংশনাল পার্ট না।
কিন্তু যদি দেখা যায় যে কোনো একটা ফাংশনাল পার্ট ডিলিট হয়ে গেছে, তখনই কি হবে, আমার কিছু সিনড্রোম অ্যারোজ করবে। সেই ধরনের একটা সিনড্রোম হচ্ছে কি না ক্রোমোসোম নাম্বার 5 এর যে ছোট আর্মটা থাকে পি আর্ম, তার যদি একটা পার্ট ডিলিট হয়, তখন যে সিনড্রোমটা হয় তাকে না টাই ডু দ্যাট সিনড্রোম করেও। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো জন্মের পর যখন কাঁদে তখন তাকে মনে হয় বিড়াল বাচ্চা, আর না কাঁদলে কোনো প্রবলেম নেই। বলো। নেক্সট চলে যাও। এই রয়েছে, এই পার্টটা কাটলো, এটা দেখা গেল কি সিকোয়েন্সটা কেমন ছিল, এ টি জি সি এমনি ছিল। যখন জোড়লো না বাবা, তখন কি করলো, ও ইনভার্টেড হয়ে গেল, সি জি টি এ এমনি ভাবে জুড়লো, বুঝলি, ও জাস্ট ঘুরে গেল। তখন এই ঘটনাটা বলি ইনভার্সন। তো ইনভার্সনের ফলে এখনো অব্দি কোনো জেনেটিক ডিসঅর্ডার হয় এমন কিছু ডিটেক্ট করা যায়নি। হয়ে গেল। এরপর দেখ এই যে স্টিকি এন্ডটা কেটে গেছে, তো স্টিকি এন্ড এখানে সেখানে গিয়ে কি করবো, আবার জুড়ে যাবে। অলরেডি যেখানে আছে ও সেখানে গিয়ে কি করবো, আবার জুড়ে গেল। তার মানে এই পার্টটা কি হলো, রিপিট হলো, ডুপ্লিকেট হলো। তো এই ঘটনাটাকে আমরা কি বলছি, ডুপ্লিকেশন। কি রে, কি হলো, ঘুম পাচ্ছে না শরীর খারাপ লাগছে? জল দিয়ে আসবি, আগে একটু জল দিয়া। গরম তো ওই জন্য রে বাবা। আর এটা কি এসি চলছে আদৌ? তার থেকে দরজা জানলা খুলে দিলে সাফোকেশনটা কম হয় না? আর- আচ্ছা যাই হোক, তাহলে ডিলিশন হলে, ডুপ্লিকেশন হলে, ইনভার্সন হলো। এবারে আর একটা জিনিস কি হয়, ধর এটা কেটে গেছে, কেটে গিয়ে কি হচ্ছে, আর একটা পার্ট ওর জোড়ার কথা। এবার ও ওখানে না জুড়ে ও কি করেছে, অন্য একটা জায়গার মধ্যখানে জুড়ে গেছে। ঠিক আছে, যে করে না বাচ্চারা ঠেলে ঠুলে দিয়ে মধ্যখানে ঢুকে যায়, ও ঠিক তাই করেছে। তাই এই ঘটনাটাকে আমরা কি বলি, ট্রান্সলোকেশন। বলো, এই ট্রান্সলোকেশনে হচ্ছে না ভীষণভাবে এফেক্টিভ। এটার জন্য যে সিস্টেমটা কাজ করে সেটাকে আমরা কি, ডাউন। তারে জমিন পর, আচ্ছাটাকে রেখেছিলিস। ট্রান্সলোকেশন হচ্ছে, এই ধর এই একটা ক্রোমোসোম, ক্রোমোসোম 1, এই আর একটা ক্রোমোসোম 1, এই দুটো পেয়ার কেটে গেছে, এই দুটোই কেটে গিয়ে কি হচ্ছে, এটা এদিকে গিয়ে জমা দেওয়ার কথা, এটা এদিকে যাওয়ার কথা। ও কি করলো, এদিকে না এইখানটা আটকে ও কি করেছে, এখানটা গিয়ে ঢুকে গেছে। ট্রান্সলোকেট মানে কি করছে না, পুরো সিকোয়েন্সটাকেই ও চেঞ্জ করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। তাই ছিল না? এইখানে এপিক্যান্থিক ফোল্ড থাকে, সার্চ মারলে দেখতে পাবি। হ্যাঁ সেই জন্যই হয়, মানে এপিক্যান্থিক ফোল্ড থাকে, ওই ফোল্ডটা নিচের দিকে নেমে যাওয়ার জন্য কি হচ্ছে, চোখটা ছোট হচ্ছে। ওদেরও মেন্টাল রিটার্ডেশন হচ্ছে কমন, আর ওদেরও কি আছে না, ফ্ল্যাট ফেস। এডওয়ার্ড সিনড্রোমের মতোই দেখতে অনেকটা। তো এটা এই ট্রান্সলোকেশনের জন্য তো হয়। আর একটা হয়, ওয়ান ক্রোমোসোম মিসিং থাকে।
মানে ওরও যদি ক্রোমোসোমাল কনস্টিটিউশন দেখিস তাহলে কত না 45, ঠিক আছে? ক্রোমোসোম নাম্বার 21 হচ্ছে ওর মিসিং। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচারাল অ্যাবারেশনের মধ্যে এই ঘটনাগুলো বা এই সিমটম গুলো দেখা যায়। ম্যাম বলছি সিনড্রোম মানেই সেটা একটা মানে অসুবিধা, তাই তো? সিনড্রোম মানে হচ্ছে যেটা নর্মাল ফাংশন বা নর্মাল স্ট্রাকচার, তার মধ্যে থেকে যদি কোনো কিছু ডিফেক্ট আসে, একটু সরে আচ্ছা। যায়, তখনই তাকে কি বলে সিনড্রোম। আর সিনড্রোম কখনোই কি হয় না একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে হয় না, অনেকগুলো ক্যারেক্টারের যোগফল হচ্ছে কি সিনড্রোম। হলো? ম্যাম এটা কোনোদিন এক্সট্রা অর্ডিনারি হতে পারে, মানে খুব ভালো এরকম কোনো বিহেভ করতে পারে? সুপার মেল ভালো না, সুপার ফিমেল না। জেনারেলি কি হয় বাবা, মানে কিছু, হ্যাঁ, যদি তুই দেখিস যে জেনেটিক্যাল ইয়ের জন্য কি হচ্ছে, কারোর আইকিউ হচ্ছে পুরো 100 আর কারোর আইকিউ হচ্ছে কি না 20-30 এগুলো, তো এটাও কিন্তু তার জন্যই রেসপন্সিবল। আমি যেমন বললাম যে একটা ক্রিমিনাল হওয়ার জন্য জেন চাই, ঠিক তেমনি ভাবে আমার এক্সট্রা অর্ডিনারি মেরিটের জন্য কি আছে না কিছু রেসপন্সিবল। যেহেতু ওকে ভালো ম্যাডাম, ওকে। জিনিসগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, খারাপ জিনিসগুলো নিয়েই আমাদের রেকটিফাই করার দরকার। এই জন্যই আমরা খারাপ জিনিসগুলোর কথাই বেশি পড়ি বা বেশি বলি। কি হচ্ছে বল? হ্যাঁ, আচ্ছা, আমি এই সবই এখন এই নতুন জানছি, আগে সবই জানতাম নতুন না এগুলো। জানছিস? হ্যাঁ। 9-10 বায়োলজি একদম পড়িসনি, বুঝতে পারছি আমি। যাই আমি হোক, ইন্টারেস্টিং। হ্যাঁ সেই জন্যই পড়ালাম, এতদিন বাদে ক্লাস নিচ্ছি, কি ক্লাস নেবো বুঝে পাই না তো। আবার এই জেনেটিক্স এর মধ্যে এবারে যেটা আছে, কিছু আমাদের কি আছে না ইনহেরিটেড ট্রেটস এর কথা আমরা বললাম, তার মধ্যে ব্লাড, সেটা হচ্ছে কি আমাদের ইনহেরিটেড ট্রেটস। সেখানে হচ্ছে কি আমাদের ব্লাড গ্রুপ কতগুলো আছে বল দুর্গা? 56 না 46? ক ধরনের ব্লাড গ্রুপ আছে? তোর ব্লাড গ্রুপ কি? আর ক ধরনের হতে পারে? আর একটা এবি। না বাবা, ওটা অনেক পুরানো, এবিও ব্লাড গ্রুপেরই একটা ভ্যারিয়েশন। এই ব্লাড গ্রুপ আমাদের মধ্যে যা আছে, এবার আমি একটুখানি থেমে যাই, আমি একটু বলি, সবার মধ্যে কিছু কনফিউশন আছে সেগুলোকে আমি দূর করি একটু। এই ব্লাড গ্রুপের মধ্যে আমাদের কাছে না অনেক ব্লাড গ্রুপ আমাদের বডির মধ্যে রয়েছে, কমন সেটা হচ্ছে কি এবিও ব্লাড গ্রুপ। একটা ব্লাড গ্রুপ যেটা খুব কমন সেটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আর একটা ব্লাড গ্রুপ দেখবো আমরা এম ব্লাড গ্রুপ। আর একটা যেটা দেখবো HLA সিস্টেম। এগুলো সবকটাই কি না ব্লাড গ্রুপ। পরে বলছি, আগে তোরা বলছি না তোরা ঘেটে আছিস, আমি সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো এগুলো সবকটাই কি না এক একটা ব্লাড গ্রুপের নাম, ক্লিয়ার? এছাড়া আমরা দেখবো কি না ডাফি বলে একটা ব্লাড গ্রুপ, একটা কেল বলে আছে, একটা লুথর্ন বলে আছে। এগুলো সবকটাই কি আমার বডির মধ্যেই আছে, আমার ব্লাডের মধ্যেই আছে।
তো এই ব্লাড গ্রুপের জন্য রেসপন্সিবল কি? অ্যান্টি হচ্ছে কি না অ্যান্টিবডি, তাই তো? তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কাকে বলে রে বাবা? যে কোনো ফরেন বডি যখন আমার বডির মধ্যে ঢুকছে সেটা হচ্ছে কি না অ্যান্টিজেন। এবার তার এগেনস্টে ফাইট করার জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। মানে একটা কথা, এই দুটোই হচ্ছে কি না প্রোটিন, ঠিক আছে? আমরা বলি না যে আমাদের যে কোনো বডির প্রোটিন হচ্ছে ভীষণভাবে দরকার, সেই জন্য যে বাচ্চাটা তার গ্রোথের সময় বা তার জন্মের সময় প্রোটিন ঠিক মতো না পায়, তার মধ্যে ইমিউনিটি পাওয়ার একদম ডেভেলপ করে না। অর্থাৎ ওই অ্যান্টিজেনটা যে ঢুকছে তাকে মেরে ফেলার জন্য যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা সে তৈরি করতে পারে না। বোঝানো গেল? এবারে গল্প হচ্ছে কি না এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, এটা একটা আলাদা জিন হচ্ছে রেসপন্সিবল। এই আরএইচ ফ্যাক্টরটার জন্য আরো কতগুলো জিন রেসপন্সিবল, ঠিক আছে? এই এবিও ব্লাড গ্রুপের জন্য যে জিনটা রেসপন্সিবল সেটা কোথায় থাকে? ক্রোমোসোম 9 এ থাকে, তাই জিন রেসপন্সিবল। এবার আসি ব্লাড গ্রুপ সিস্টেম, এটার জন্য রেসপন্সিবল কে? 9 এ থাকা একটা জিন, ঠিক আছে? এই জিনটা কি আছে না, অ্যালিল আছে। কটা অ্যালিল আছে? অ্যালিল আছে, ঠিক আছে? এই অ্যালিল গুলো একটা একটার নাম ও। তো তোরা দেখ যে এই এ বি ও এই তিনটে অ্যালিল দিয়ে তোরা পারমুটেশন কম্বিনেশন করে কতগুলো তৈরি করতে পারিস? একটা হতে পারে এ এ, একটা হতে পারে এ ও, তাই তো? একটা হতে পারে এ বি, বি বি, বি ও, আর একটা হচ্ছে ও ও, তাই তো? মানে 6 টাইপস এর তোরা কি করতে পারছিস না ব্লাড গ্রুপ তৈরি করতে পারছিস, এ বি ও ব্লাড গ্রুপ। ক্লিয়ার? তো এই যে এ বি ও ব্লাড গ্রুপ, এর মধ্যে এই যে বললাম এ এ আর এ ও, একে আমরা ফিনোটিপিক্যালি বলি কি না এ ব্লাড গ্রুপের লোক, ঠিক আছে? আর যারা বি বি আর বি ও তাদেরকে আমরা বলি কি না বি ব্লাড গ্রুপের লোক। তারা হচ্ছে ও ও, তাদেরকে আমি বলছি কি ও ব্লাড গ্রুপের লোক। আর এ বি যাদের তাদেরকে আমরা বলছি কি না এ বি ব্লাড গ্রুপের লোক। ক্লিয়ার? তো এবারে দেখ, তাহলে আমি দেখালাম এর একটা তুই কোথা থেকে পাবি? বাবার থেকে পাবি আর একটা মায়ের থেকে পাবি, তাই না? তো তুই যদি তোর ব্লাড গ্রুপ জানিস তাহলে তুই কি করতে পারবি না তোর বাবা বা মায়ের ব্লাড গ্রুপকে তুই অ্যাজিউম করতে পারবি, বা তোর বাবা মায়ের যদি ব্লাড গ্রুপটা জানিস তাহলে তোর ব্লাড গ্রুপটাকে তুই কি করতে পারবি? অ্যাজিউম করতে পারবি। সাপোজ কি হচ্ছে দেখ, যদি আমি বলি যে বাবাটা কি না এ, মাটা কি না এ ও, তাহলে যে বেবি গুলো হবে তারা কি হতে পারে? দেখ কি হতে পারে, তার মানে এর কি আছে, এটা হচ্ছে গ্যামেট, এর কি আছে এই চেকার বোর্ড করলে কি হবে? এই, তাই তো? এ ও যারা তারাও কি না এ ব্লাড গ্রুপের লোক। তার মানে যদি তাদের মধ্যে কোনো বেবি হয় তার ব্লাড গ্রুপ কি আছে বি, এ বি বা ও, তাহলে কি হবে বলবো যে ওই বাচ্চাটা হচ্ছে কি না ওই লোকগুলোর লিগ্যাল চাইল্ড না। বুঝাতে পারলাম? ধর এটা কি দেখতে পাচ্ছিস, বাচ্চাটা হলে যতগুলোই বাচ্চা হোক না কেন তারা কি হবে এ ব্লাড গ্রুপে। এবার দেখা গেল যে এই দুটো লোকেরই কোনো একটা বাচ্চা তার ব্লাড গ্রুপ কি না বি বা এ বি, তোর বাবা কি হচ্ছে বা ও,
তাহলে বলবো কি না এই বাচ্চাগুলো ওর কি না লিগ্যাল বাচ্চা না, তাই না? তাহলে এইভাবেই আমরা কি করতে পারি, ঠিক অপোজিটটাও তো আমরা করতে পারি। ওই যে বললাম প্যাটার্নিটি ডায়াগনোসিস এর ক্ষেত্রে বা ম্যাটারনাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা এই ওয়েতেই যাই। তাহলে এইভাবে আমি কি করতে পারি না এবিও ব্লাড গ্রুপকে ডিটেক্ট করতে পারি। বোঝা গেল? এরপরে ম্যাম লাস্টেরটা কি লিখেছেন ম্যাম? আবার এ ও, তারপরেরটা? তারপরেরটা হচ্ছে এ এ। আচ্ছা চেকার বোর্ড কর না, তাহলেই হয়ে যাবে। তার মানে 50% হচ্ছে কি হোমোজাইগাস এ আর 50% হচ্ছে না হেটেরোজাইগাস এ। বুঝলি? হ্যাঁ ম্যাম হ্যাঁ। এরপর আমরা দেখবো এই এবিও ব্লাড গ্রুপের সঙ্গে আরএইচ ফ্যাক্টরের কোনো কিন্তু সম্পর্ক নেই। যে আমার এ ব্লাড গ্রুপ হলেই আমার পজিটিভ হবে, বি ব্লাড গ্রুপ হলে নেগেটিভ হবে, এমনি কিন্তু কোনো গল্প নেই। তো আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টরের জন্য রেসপন্সিবল কে? এবিওর জন্য যেমন একটাই জিন, কিন্তু আরএইচ এর জন্য কি আছে না তিনটে জিন রেসপন্সিবল, আর ই দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তাহলে আমরা কি বলি না পলিজেনিক ট্রেট বলি। তো যাই হোক না কেন, আমরা যদি আরএইচটা দু ধরনের হতে পারে, একটা হলো কি না পজিটিভ আর একটা হলো কি না নেগেটিভ। ঠিক আছে? তো পজিটিভ কখন হয় না যখন আরএইচ পজিটিভ যদি থাকে, তাহলে সেটা কি হচ্ছে না আরএইচ পজিটিভ। যদি আরএইচ পজিটিভ আর একটা হচ্ছে আরএইচ নেগেটিভ থাকে, তাহলেও সে কি দেখাবে না পজিটিভ দেখাবে। যারা নেগেটিভ তাদের ক্ষেত্রে কি হচ্ছে বাবা মা দুজন কি হয়েছে না আরএইচ নেগেটিভটাই দিয়েছে, সেই জন্য এর কি আছে না আরএইচ নেগেটিভ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও দেখ, যদি প্যারেন্টস গুলো কি হয় না আরএইচ পজিটিভ হোমোজাইগাস, আর এটার হচ্ছে আরএইচ পজিটিভ তাহলে বাচ্চা যতগুলো হয় কি হবে আরএইচ পজিটিভ, তাই তো? এই ক্ষেত্রেও যদি নেগেটিভ বেবি হয় তাহলে সেটা ইলিগাল চাইল্ড হয়ে গেল। এবার গল্প আছে আরএইচ এর গল্প কেন, এবিও ব্লাড গ্রুপেও গল্প আছে। আমরা কি বলি না কিছু ইনকম্প্যাটিবল ম্যাচ বলি। দেখা যায় কি না তোরাও খেয়াল করে দেখবি যে অনেকের ক্ষেত্রে কি হয় না বারবার অ্যাবর্শন হয়, তাই না? কনসিভ করছে, একদম লাস্টের দিকে গিয়ে দেখা গেল কি না অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সেটা রিকারেন্ট অ্যাবর্শন। মার ক্লাসে আছি। তো সেটা কেন, এটা দেখ আমরা জানি একটা ফিটাস একটা এমব্রায়ো সেটা গ্রো করে কোথায়, মাদার্স উম্বে, তাই তো? মাদারের ব্লাড থেকে সে কি তার নিউট্রিশনটা পায়। ঠিক? তো দেখা যায় যদি হচ্ছে বেবিটা মাদার কি না আই নেগেটিভ, ঠিক আছে, ওর মধ্যে কি আছে, ও যদি আরএইচ পজিটিভ ব্লাড দেখে তাহলে ও কি করবে, ওকে মেরে ফেলার চেষ্টা করবে, ঠিক না? তো এই আরএইচ নেগেটিভ মাদারের সাথে আরএইচ পজিটিভ বাবার বিয়ে হয়, ঠিক আছে? তাহলে বাচ্চাটা কি হবে, অটোমেটিক আরএইচ পজিটিভই হবে, ঠিক তো? তো আরএইচ পজিটিভ যখন বাচ্চাটা এখানে করছে তখন কি হচ্ছে, যেমন মাদার্স এর ব্লাড ওর শরীরে ঢুকছে, তেমন ওর ব্লাডও তো মাদার্স এর শরীরে ঢুকছে, তাই না? তো মাদারের ব্লাড কি করবে, ওর এগেইনস্টে একটা অ্যান্টিবডি কিন্তু তৈরি করে রেখে দেবে। তো ফার্স্ট চাইল্ডটা নর্মাল হবে, সেকেন্ড চাইল্ডও ইস্যু করবে,
তখন কি হবে না, ও অলরেডি কি করেছে, আরএইচ পজিটিভের এগেনস্টে ও কিন্তু অ্যান্টিবডি তৈরি করে রেখেছে। তো সেকেন্ড চাইল্ডটা থেকে কি হবে, ওর অ্যাবর্ট হবে। তাহলে সেই জন্য আমি বলবো ব্লাড টেস্ট করিয়ে নেয় সবসময়। তো এমনি তো হতেই পারে যে যার সাথে রিলেশনে আছিস সে এমনি, তো এর জন্য কি ছেড়ে চলে যাবি? তা তো হয় না। অনেক অপশন হচ্ছে, যখন ডক্টর জানছে তখন তো আন্ডার ট্রিটমেন্টে থাকছে মাদারটা, তাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, কে কি করছে ওই ধরনের অ্যান্টিবডি তার যাতে শরীরের মধ্যে মানে তৈরি না হয় তার চেষ্টা করা হয়। তো ম্যাম, এটাকে কি বলা হয় বল? হ্যালো হ্যাঁ বল। ম্যাম, আরএইচ মাইনাস ইন্টু আরএইচ প্লাস সমান আরএইচ প্লাস কি করে হচ্ছে? আরএইচ মাইনাস থেকে এটা আরএইচ মাইনাস যে তার, এটা কি হচ্ছে না, আরএইচ মাইনাস আরএইচ মাইনাস, তাই তো? আর যে আরএইচ পজিটিভ তার কি আছে, আরএইচ পজিটিভ আরএইচ পজিটিভ, বাচ্চাটা সবসময় কি হবে আরএইচ এই, তার মানে কি ও হচ্ছে আরএইচ পজিটিভ। না ম্যাম। কি ধরনের সেম সমস্যা হয় কখন, যখন একটা এ ব্লাড গ্রুপের লোক আর একটা বি ব্লাড গ্রুপের ভদ্রমহিলাকে বিয়ে, কারণ এ হচ্ছে কি না বি এর অ্যান্টিবডি তৈরি আছে ওর বডির মধ্যে অলরেডি আছে, এটা আরো মারাত্মক। ম্যাম, বুঝতে পারলাম না। যখন এক মানে দুটো পার্টনারের একজন হচ্ছে এ ব্লাড গ্রুপ আর একজন হচ্ছে বি ব্লাড গ্রুপ, তখনও সেম কেস হয়, তখনও কি হয় না, ইম্যাচিওর ডেলিভারি হয় বা এটা অ্যাবর্শন হয়, বুঝছিস? না ম্যাম, এর আগেরটা আরএইচ এর ব্যাপারটা যেটা বললেন বুঝতে পারলাম না। কোনখানটা বুঝতে পারিসনি বল? এই যে আরএইচ বাচ্চাটা যে তৈরি হলো আরএইচ পজিটিভ, আর মাদারটা কি আরএইচ নেগেটিভ, তো ও হ্যাঁ যে ম্যাম। এই বাচ্চাটার ব্লাডটা ওর বডির মধ্যে যাচ্ছে প্রথম বাচ্চাটার, তখন ও আস্তে আস্তে কি করছে না, ওটা তো ওর কাছে ফরেন আরএইচ পজিটিভটা, তো ও কি করছে ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে? সো প্রথম হুম বেবিটা নর্মাল হয়ে গেল, কিন্তু হুম। সেকেন্ড বেবিটা যেই হলো আরএইচ পজিটিভ, যেই ওর ব্লাডটা কি হয়ে গেল না মাদার ঢুকতে লাগলো, তখন কি হলো, মাদার কিন্তু অলরেডি তৈরি করে রেখেছে ওর এগেনস্টে অ্যান্টিবডি, তাই না? তো ওর হ্যাঁ ব্লাড গুলোকে কি করে দিল, ও মেরে ফেললো বা ধ্বংস করলো। তাই জন্যই কি হয়, এই জিনিসটার নাম আমরা কি বলি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওই ব্লাড গুলো কি হচ্ছে, ওর ভেঙে যাচ্ছে, অ্যাকিউট জন্ডিস হচ্ছে আর তারপরে মারা যাচ্ছে। কি হচ্ছে বল? ইনকম্প্যাটিবল ম্যাচ। হ্যালো ম্যাম। বল। ম্যাম, এই যে মাদারের উম্বে যে ওটা অ্যান্টিবডি তৈরি করছে, তো আপনার ওই প্লাসের এগেনস্টে, ওই জন্য কি বাচ্চাটা প্লাস হচ্ছে? না, বাচ্চাটা প্লাস হচ্ছে তাই জন্য না, বাচ্চাটার ব্লাডটাকেও নষ্ট করে দিচ্ছে, ওর কাছে তো বাচ্চাটার ব্লাড ফরেন, ও তো প্রোটেক্ট হ্যাঁ। করবে, তো বাচ্চাটার ব্লাডটাকে কি করছে, ও নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে কি না হিমোলাইসিস বলি, মানে আরবিসি গুলোকেও ভেঙে দিচ্ছে, আচ্ছা। বাচ্চাটার আরবিসি গুলোকে ভেঙে দিচ্ছে, তাই জন্য বাচ্চাটা কি হচ্ছে না, অ্যানিমিয়া এন্ড জন্ডিস হচ্ছে। হলো এই গল্প, এরপরে আমি আরো কিছু গল্প বলেছিলাম। হ্যাঁ মানে যখন তোর বউ প্রেগনেন্ট হবে, তো তখন তো তার ব্লাড টেস্ট করবেই রে বাবা। চাপ নেই। আচ্ছা, তাহলে তাহলে দেখ, এই জন্যই আমরা কি বলি না, এ পজিটিভ বি পজিটিভ, এটা কিন্তু দুটো ব্লাড গ্রুপের কম্বাইন করে আমরা কি করি না ব্লাড গ্রুপ বলি।
বিকজ এই দুটো ব্লাড গ্রুপ মানে এই এত এত ব্লাড গ্রুপের নাম বললাম তো, এদের মধ্যে এই দুটোই হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনে সব থেকে কাজে লাগে। বোঝা গেল? সেই জন্য ব্লাড ট্রান্সফিউশন তো আমাদের যখন তখন যে কোনো ভাবেই হতে পারে, সেই জন্যই এই ব্লাডটা টেস্ট করে রাখা হয়। এবার আমি বলি সেই যে আরো ধরনের ব্লাড গ্রুপের কথা, তার মধ্যে একটাকে বলি সেটা হচ্ছে HLA সিস্টেম। ঠিক আছে, তো HLA সিস্টেমের জন্য কি আছে না, দুটো মানে অনেকগুলো জিন হচ্ছে কি না রেসপন্সিবল। ঠিক আছে, তো এই HLA সিস্টেমটা যদি তোর সাথে আমার ম্যাচ না করে তাহলে কিন্তু টিস্যু প্লান্টিং করা যায় না। কোনো আমি কি করছি, অর্গান ট্রান্সপ্লান্ট করছি, হার্ট বসাচ্ছি, কিডনি ট্রান্সপ্লান্ট করছি, সেই ক্ষেত্রে এই ছেলে যদি ম্যাচ করে ডোনারের আর রিসিভারের, তাহলে সেটা মারাত্মক। এই ছেলে ম্যাচ না করলে ও দেবে না, ও নিজেকে নিজে তৈরি করতে পারবে না। ওকে তুই বসিয়ে দিলি, বসিয়ে দিলে তোর বডির মধ্যে এসে ওকে তো কাজ করতে হবে, এটাও করতে পারবে না। সেই জন্যই গল্প কি ছিল আগের দিন বলছিলাম না, স্টেম সেলের গল্প বলছিলাম। এমএন ব্লাড গ্রুপটা কোথায় কাজে লাগে? এমএন ব্লাড গ্রুপটা ওই যে বললাম প্যাটার্নিটি ডায়াগনোসিস আর ফরেনসিকে ভীষণ ভাবে কাজ করে। দেখ আমি বলছি যে এখানে কেউ একটা মার্ডার টার্ডার হয়েছে, হওয়ার পরে কি করেছি, এখানে আমি ব্লাড পেয়েছি। ঠিক আছে, তো আমরা এই কজনই ক্লাসে ছিলাম, তো এই কজনের মধ্যে কি হতে পারে না, এটা মার্ডার করতে পারে এই লোকটাকে। তাহলে এই ব্লাডটাকে যেটা আমরা পেয়েছি, সেই ব্লাডটাকে আমি টেস্ট করলাম শুধু এবিও। ঠিক আছে, দেখলাম কি না ওর ব্লাড গ্রুপ হচ্ছে এ, এই ব্লাডটা পাওয়া গেছে। তার মানে এখানে যারা বি আছে, এবি আছে, ও আছে, সবাই সরে গেল, শুধু এই ব্লাড গ্রুপের লোকজন রয়ে গেল। তো এই ব্লাড গ্রুপ আমি আছি, আর কে আছে এখানে? ও তাহলে আমি একমাত্র ক্রিমিনাল। দেখা যায় কি যদি ধর থাকতেই তো পারে, তাই না, ডাবল বা ট্রিপল, তো আমি কি করছি শুধুমাত্র একে এক্সক্লুড করে দিচ্ছি যে ওরা না। কিন্তু এবার আমাদের দুজনের মধ্যে তো আবার ইয়ে করতে হবে, ডিটেক্ট করতে হবে। তখন আমি এর সাথে আরেকটা কি করলাম না, আরএইচ ফ্যাক্টর চেক করলাম, দেখলাম কি ওখানে যে ব্লাডটা পাওয়া গেছে তার কি আছে না আরএইচ পজিটিভ, আমাদের দুজনেরও কি আছে না আরএইচ পজিটিভ। তো এই ফ্যাক্টরটাও কি হয়ে গেল, অমিট হয়ে গেল। তখন এমএন ব্লাড গ্রুপের গল্প এলো। তখন আমি এমএন ব্লাড গ্রুপ দিয়ে ট্রেস করে দেখলাম কি না একজনের এম আছে আর একজনের কি আছে না এন আছে, কিন্তু যে ব্লাডটা পাওয়া গেছে সেটা হচ্ছে কি না এম আছে। তো তখন কি করলাম না তাকে কপ করে ধরা হলো। কিন্তু সেটাও না হতে পারে, আমরা ব্লাড গ্রুপ দিয়ে ফরেন্সিকের লোকজন কি করে না পুরো 100% শিওর হয় না, হতেই তো পারে বাইরে থেকে কোনো লোক এসেছিল, আমরা জানি না। তো এই লোকটাই যে সেই লোকটা, সেটাকে যতক্ষণ না আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং লেভেলে নিয়ে যাবো ততক্ষণ আমি 100% আইডেন্টিফাই করে বলতে পারবো না তাই ব্লাডটা আমার ব্লাড। তো এবিএম ব্লাড গ্রুপ বা এমএন ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই ফ্যাক্টরস গুলো কাজ করে। আমি যদি তোকে বলি যে এই সারা একটা কলেজে কলেজে গিয়ে কি বললাম, আমি রাজ নামে একজনকে খুঁজে, রাজ নাম তো প্রচুর লোকের আছে, তুই পুরো হাতড়াবি। কিন্তু আমি যদি বলে দিই যে রাজ হচ্ছে ফার্স্ট ইয়ারের ছেলে, তাও তুই কি করলি, কিছু তোর কমলো। তারপর যদি আমি বলে দিই যে এই ডিপার্টমেন্টের ছেলে, তাহলে কি হলো, আরো কিছুটা তুই প্রিসাইজ হলি। তো এই ব্লাড গ্রুপ গুলোকে একসঙ্গে করার কারণ কি না সেটাই, তুই কি করছিস আরো কমিয়ে আনছি, কারণ একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে প্রচুর খরচ, আমি অতগুলো লোকজনের করতে পারি না। কোন সাসপেক্ট রয়ে গেলে চল বাই করি। তো এই হলো কি না আমার ব্লাড গ্রুপের ফান্ডা। তো ব্লাড গ্রুপটাকে ডিসকভার করেছিল কার্ল ল্যান্ডস্টেইনার, এবিও ব্লাড গ্রুপ ডিসকভার করেছিল। আর আরএইচ ফ্যাক্টরটাকে ডিসকভার করেছিল কে না, কার্ল ল্যান্ডস্টেইনার এন্ড ওয়েনার। আর এমএন ব্লাড গ্রুপটাকে করেছিল ল্যান্ডস্টেইনার, ওয়েনার এন্ড ডিভাইন। এবিও ব্লাড গ্রুপ হচ্ছে
কার্ল ল্যান্ডস্টেইনার। RH টা হচ্ছে ল্যান্ডস্টেইনার অ্যান্ড ওয়েনার। RH। আর MN টা হচ্ছে ওদের সাথে আরেকজন যোগ হলো লেভাইন। কার্ল ল্যান্ডস্টেইনার আর একটা হচ্ছে ওয়েনার, WEINER। তাই আর কোনো কোয়েশ্চেন নেই রিমা? হ্যাঁ ম্যাম। কোনো কোয়েশ্চেন নেই, সব বুঝে গেছিস? আপাতত বুঝতে পারছি। কি হয়েছে ওয়েনার? হলো ল্যান্ডস্টেইনার আর ওয়েনার হচ্ছে RH, আর এটা তিনজন মিলে কি হচ্ছে MN রাশো 1900। হ্যাঁ আসে, ABO ব্লাড গ্রুপটা খুবই আসে। এখান থেকে আজকে যা পড়িয়েছি তার থেকে ওই ডিজিজ গুলো থেকে বেশি মানে তোদের MCQ এর ওই জায়গাটা আসে, আর তারপরে হচ্ছে তোর ওই মিউটেশনের ওই জায়গাটা থেকে আসে এইটা। ওয়াটসন এন্ড ক্রিক। হ্যাঁ কি আর ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয় রে বাবা? জেনেটিক্স পড়াচ্ছি এটাই বললাম আমি। মেন্ডেলকে বলা হয়। হ্যাঁ কাকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি? হেরোডোটাস। তাকে বলা হয় ফাদার অফ অ্যানথ্রোপোলজিও বলা হয়। মেন্ডেল। শুনিস নি? আয় তো তোকে আমি পিটাই, আয় তো। মেন্ডেলের নাম শোনেনি বোঝো? হ্যাঁ মটরশুটি মনে পড়েছে, ওটাই ভালো বলেছো। কাকে বলা হয় আমিও জানি না। মাইক্রোবায়োলজি কি করেছিস, মাস্টার্স করেছিস? হ্যাঁ তো তারপরে তুই ওই ওই ফিল্ডে যাসনি? আইএসআই পরীক্ষাগুলো দে জিআরএফ এর। কোথায় ওদের হিউম্যান জেনেটিক্স আর মাইক্রোবায়োলজি নেয়? NIVNG তে অ্যাপ্লাই কর। বল কোথায় করবি, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই সব জায়গা মানে তোদের তো মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি তো প্রচুর ছেলে মেয়ে নেয়। স্যার তো প্রত্যেকবার ঢোকাচ্ছে দেখছি। কিন্তু তোর ফিল্ডে তো মানে প্রচুর প্রসপেক্ট আছে, সো ওয়াই নট? একবার ট্রাই তো করে দেখ, ICMR এর প্রজেক্ট গুলো বা ওই ধরনের প্রজেক্ট গুলো নেওয়ার চেষ্টা কর।
নট কানেকশন লাগে সব জায়গায়, কিছু জায়গা এখনো আছে যেটা পিওর আছে। তাহলে মানে ওই রকম মানে পার্মানেন্ট তুই তো এখনো কি করছিস, ঘরে খেয়ে বোনের মোজ তাড়াচ্ছিস, তো নিজের কিছু তো আর্নিং থাক। যদি এডুকেশন লাইনটাকে ভালোবাসিস, আই মিন টু সে, নিজের একটা পেপার লেখা হবে, একটা গুগলে সার্চ করলে আমার নামটা দেখা যাবে, এটা যে কত বড় অ্যাচিভমেন্ট। তো চ, মেন্ডেল জেনেটিক্স না বললে একে শেষ হবে না। তো মেন্ডেলের কটা ল ছিল? দুটো ল ছিল, আর একটা লকে আমরা কি বলি না, ডেরিভেটিভ ল অফ মেন্ডেল, তাই তো? হ্যাঁ, দুটো দুটো হচ্ছে আসল, আর একটা হচ্ছে ডেরিভেটিভ। তো ফার্স্ট লটাকে আমরা কি বলি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, আর একটাকে আমরা কি বলি না, ল অফ সেগ্রিগেশন, আর একটাকে আমরা কি বলি না, ল অফ ডমিনেন্স। তো উনি কি করেছিলেন, ওই যে ও বললো মটর গাছ, তো মটর গাছের উপরই উনি মানে ওনার এক্সপেরিমেন্টটা করেছিলেন। সো তার জন্য মানে কেন চুজ করেছিল, ওই বাগানটার মধ্যে তো প্রচুর গাছপালা ছিল। ডিস্টিংক্ট করেছে। আর একটা কি না, ওর যে মানে টাইম স্প্যান ওটা কি না খুব কম, সেই জন্য অনেকগুলো জেনারেশন তুই পর পর কি করতে পারবি না, স্টাডি করতে পারবি। আর ও কি করে না, সেলফ ফার্টিলাইজেশন করে, তাই জন্য মিক্স আপ হওয়ার সম্ভাবনা খুব কম। সো উনি কি করেছিলেন, কতগুলো ক্যারেক্টার নিয়েছিলেন, এগুলো সব এমসিকিউ এর কোশ্চেন, তাই না? 7 পেয়ার্স অফ ক্যারেক্টার নিয়েছিলেন। এই 7 পেয়ার্স এর ক্যারেক্টারের মধ্যে কি নিয়েছিলেন, ফ্লাওয়ারে দুটো ক্যারেক্টার নিয়েছিলেন। কি কি নিয়েছিলেন? একটা হচ্ছে ফ্লাওয়ারের কালার, তাই না? আর একটা ফ্লাওয়ারের পজিশন, একদম অ্যাক্সিসে হচ্ছে না সেটা অ্যাঙ্গেলের, তাই তো? যাদের বাড়িতে গাছ আছে তারা জানিস ফুল হচ্ছে কোথায় কোথায় ফোটে। আর একটা কি করেছিল, স্টেম হাইট, তাই তো, লম্বা আর বেটে। আর একটা কি করেছিল, একটা ফ্লাওয়ার আর একটা পজিশন। তারপর স্টেমের হাইট, তারপর কি করেছিল, সিড, সিডেরও কি নিয়েছিলেন কালার, একটা কি ছিল ইয়েলো, একটা গ্রিন, আর একটা কি ছিল শেপ, একটা রাউন্ড ছিল, একটা রিঙ্কেল। কি নিয়েছিল রে, বডির কালার, কড়াইশুটির যে খোসাটা সেটারও কি কালার, একটা ইয়েলো একটা গ্রিন। আর দেখবি কিছু কিছু কড়াইশুটি কি একদম কি সুন্দর দেখতে হয়, আর কিছু কিছু কি হয় খুব ছাড়াতে কষ্ট হয়, তাই না? তো এই দুটো মানে একটা শেপ নিয়েছিল আর একটা কালার নিয়েছিলেন, এই 7টা কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়েছিলেন। হ্যাঁ, মেন্ডেল। তিনি কে ছিলেন, একজন যাজক ছিলেন। নো, একজন যাজক ছিলেন, তিনি খ্রিস্টান মিশনারিজ। তার সাইন্টিফিক্যালি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, অবজারভেশন। বলা হয় কি, যখন তোদেরকেও আমরা প্রথম ছাড়ি মানে বাবা মা গুলো বলি কি, রাস্তাঘাটে যাবি যখন চোখ কান খোলা রেখে যাবি, বলি তো। এই অবজারভেশন পাওয়ারটাই কি হচ্ছে তোকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বাঁচিয়ে দিতে পারে। পাহেলগাঁওতে একটা ভিডিও দেখেছিস, একটা লোক ভিডিও করছে, ওর মধ্যে থেকে আওয়াজ হচ্ছে কিছু হচ্ছে, ও ভদ্রলোক কি পালাবে তো নাকি ওখানেই দাঁড়িয়ে আছে, কি অদ্ভুত। মানে কি না, ও মানে গুলির আওয়াজ না শোন বুঝতে পারো, চিৎকার চিল্লামিল্লি হচ্ছে, লোকে তো একবার ঘুরে দেখে বা কিছু করে। যাই হোক, উনি কি করেছিলেন, ওনার যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা করেছিলেন সেখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়েছিলেন,
তাই জন্য একে কি বলা হয়? মনোহাইব্রিড ক্রস। যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে গল্প শুরু করেছিলেন, কি হয়েছে? কিন্তু শুধু সিন্ধুর জল বন্ধ করে কি ওদের পুরো জলটাকে বন্ধ করে দেওয়া যায়? না তো। আর হয়তো আমাকে তোদের মনে হবে সেকুলার, বাট আই অ্যাম। এটার জন্য শুধু মুসলিমকে আমি দায়ী করতে পারি না। আমার আমার সিকিউরিটি কি করছে? যারা বলেছে তারা কি বলেছে না ব্লিডিং এ অর্ধেক লোক মারা গেছে, তো সেই সময়টা সেনা কোথায়? এত আওয়াজ শুনছে, এত কিছু, কেউ তো আসেনি বাঁচাতে। পাই। হ্যাঁ, সেখানে বলছে যে একটা বাজারে গেলে 5টা তোকে সেনা ঘিরে রাখছে, সেখানে ওই সময় কেউ ছিল না। ইটস আনবিলিভেবল। বললাম আমাকে সেকুলার বললে বলতে পারিস, বাট আই অ্যাম। যাই হোক, কি গল্প বল? এখানে কোনসা ঠান্ডা তুই? বাইরে আরে আমি দেখতে পাচ্ছি 21 তো রাত্রিবেলা কাঁপি। আচ্ছা বাবারে, তো উনি কি করেছিলেন প্রথমে? একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টারের উপরে মানে ওনার এক্সপেরিমেন্টটা করেছিলেন। তারপরে তিনি কি করেছিলেন না দুটো করে ক্যারেক্টার নিয়েছিলেন। তাকে আমরা বলছি না ট্রাই হাইব্রিড ক্রস। ছোটবেলা থেকে অনেকবার পড়েছিস, আমি ষাঁড় বক্তা বলছি, মানে যেটা তোদের আসে। মেন্ডেল কি বলেছিলেন, একদম সিম্পলিফাই করেছিলেন ক্যারেক্টার্স গুলো। বলেছিলেন কি না যে কোনো ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল হচ্ছে কি একটা ক্যারেক্টার, একটা জিন হচ্ছে কি না রেসপন্সিবল, ঠিক আছে? আর সেই জিনটার কি আছে না দুটোই অ্যালিল আছে, একটা বাবার থেকে আসছে, একটা মায়ের থেকে আসছে। এই সিম্পল ঘটনাটাকে কি বলেছিলেন উনি বলেছিলেন। তো এই জিনিসটার উপরে বেস করে বেশিরভাগ ক্যারেক্টারে কি করে না এই মানে বৈশিষ্ট্যটা ফলো করে, ঠিক আছে? কিন্তু 1900 এর কি হয়েছিল না মেন্ডেলের রিডিসকভারি হয়েছিল। তখন বিজ্ঞানীরা তেড়ে ফুরে কাজ করতে শুরু করেছিলেন বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি। এই সময়টা র্যাপিড ডেভেলপ করছে। তো লোকজনের কি খোঁচানো অভ্যাস, যেমন যারা কেমিস্ট্রি এখানে কেউ ছেলে মেয়ে আছিস, তো কেমিস্ট্রিতে আমরা যা পড়ে এসেছি বড় হয়ে দেখি কি না সব ভুল, তাই না? সব বাতিল, এক্সেপশন। কেন যে কেমিস্ট্রি লোকে পড়ে এটাই বুঝে পাই না। বায়োলজি আমাদের হ্যাঁ, বায়োকেমিস্ট্রি পড়তেই হবে। সো যাই হোক তো কেন, তো তখন লোকগুলো কি বললো না এই একটা ক্যারেক্টারের জন্য একটা সিঙ্গেল জিন রেসপন্সিবল, এটা হতে পারে না। ধর আমি হাইট, এখানে আমরা যে কজন আছি সবার হাইট কিন্তু ডিফারেন্ট, তাই না? যদি একটা জিন রেসপন্সিবল হতো আর একটা অ্যালিলি রেসপন্সিবল হতো, আমি 3টে লোক পেতাম, লম্বা, মিডিয়াম, বেটে। এর থেকে তো আমি কিছু এক্সট্রা পেতাম না। তো এত ভ্যারিয়েশন কিসের জন্য? আইকিউ, স্কিন কালার, হেয়ার কালার, আই কালার, এই এত ভ্যারিয়েশনের জন্য রেসপন্সিবল কখনোই একটা জিন না, মোর দ্যান ওয়ান জিন রেসপন্সিবল। তাকে আমরা কি বলি? পলিজেনিক ট্রেট। এর এক্সাম্পল গুলো মনে রাখিস। হ্যাঁ, পলিজেনিক ট্রেটের এক্সাম্পল হচ্ছে কি হাইট, ওয়েট, আইকিউ, স্কিন কালার, হেয়ার কালার, আই কালার, সব। কি হলো তোর এত হাসি পাচ্ছে কিসের জন্য? তো বল, আমরাও একটু হাসি। সারাক্ষণ পড়তে ভাল লাগে তো হাসতেও ইচ্ছা করে, বল। তো হয়ে গেল। এরপরে আর একটা এক্সেপশন আছে, এটা হচ্ছে কি না একটা জিন তার দুটো অ্যালিল আছে। এক্ষুনি আমি তাদেরকে পড়িয়েছি এবিও ব্লাড গ্রুপের জন্য কতগুলো জিন রেসপন্সিবল, এ বি ও, তাই না? তো মাল্টিপল অ্যালিলিজম, এগুলোকেই না সবকটা মেন্ডেলের লয় থেকে এক্সেপশন।
আর একটা মেন্ডেল কি বলেছিল না, দুটো এলিল তার মধ্যে কি থাকবে, একটা ডমিনেন্ট একটা রেসেসিভ। কিন্তু এবি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে কি দুটোই কি কো ডমিনেন্ট, দুটোই কি না ডমিনেন্ট, সেটাও একটা এক্সেপশন, তাই তো। আরো অনেক এক্সেপশন আছে, অত দূর যাচ্ছি না, শুধু এই তিনটে আসে বলে বললাম। তো এবি হচ্ছে একটা কো ডমিনেন্টের এক্সাম্পল, আর একটা এমএন ব্লাড গ্রুপ এটাও হচ্ছে কি না কো ডমিনেন্টের এক্সাম্পল। আরো দেখবি তোরা পড়িস যে ইনকমপ্লিট ডমিনেন্স, স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার, সন্ধ্যা মালতী ফুল, একটা লালের সাথে একটা হোয়াইট করবি, সেটা কি কালার আসে না, গোলাপি কালার, পিঙ্ক কালার। তো ডমিনেন্টটা কি হচ্ছে না, ফেড হয়ে যাচ্ছে। তো সেটাও কি না এক্সেপশন, কারণ মেন্ডেল বলেছিলেন কি ডমিনেন্টটাই কি হবে না এক্সপ্রেস হবে, আর রেসেসিভটা কি হয়ে যাবে না সাপ্রেসড হয়ে যাবে। বোঝা গেল? তো বেশিরভাগই কি না মেন্ডেলের লয়ের এক্সেপশন। বাট একটা লোককে সমালোচনা করবি কখন, একটা তো তোর কিছু দরকার যেটাকে নিয়ে তুই তর্ক করবি বা বিতর্ক করবি। তো এই রুটটা বেসটা তৈরি করেছিলেন কে না মেন্ডেল, তাই না? সেই জন্যই আমাদের কি করতে হয়, পড়তে হয়। অনেক পড়িয়ে দিচ্ছি।